আজকের মুভিটির কাহিনী এতটাই ভয়ানক যে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আজকের কোনো এন্ট্রি না দিয়ে মুভিটি শুরু করতে চাই। তবে আমাদের চ্যানেলে যারা নতুন আর এই মুভিটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে ফিডব্যাক হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। আজকের মুভি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইনস। মুভিটা শুরু হয় 1968 সালের সিন দেখিয়ে। পল এবং আইরিস তারা দুইজন স্কাই টাওয়ারের এক পার্টিতে যাচ্ছিল। এখানে আইরিসের চোখ বাঁধা, কারণ পল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মূলত এই টাওয়ারে নিয়ে যাচ্ছিল। সেখানে আসার পর আইরিস খুবই খুশি হয়। এরপর তারা ভেতরে যায়। লিফটে ওঠার সময় আইরিস সে খারাপ কিছু অনুভব করে এবং তার ভয় করতে শুরু করে। তো দেখা যায় টাওয়ারের উপরে সবাই খুব এনজয় করছিল, নাচানাচি করছিল এবং সেখানে গান গাওয়া হচ্ছিল এবং পার্টির মাঝখানে একটি শেফ যে রান্না করছিল। বলে রাখা ভালো, এই টাওয়ারটি অনেক উঁচু এবং ফ্লোরটি ছিল সম্পূর্ণ কাচের তৈরি। পল এবং আইরিস চারিদিকে সবকিছু খুব ভালোভাবে দেখছিল। আইরিস সেখানে থাকে একটি গোলাপ ফুল নিয়ে পলের পকেটে রাখে, কিন্তু কাটাতে তার হাত কেটে যায়। তখনই আইরিসের শরীর খারাপ হতে থাকে। সে দ্রুত ওয়াশরুমে যায়। সেখানে একজন গায়িকা, সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি গর্ভবতী কিনা, কিন্তু আইরিস এই ব্যাপারটা জানতো না। গায়িকার কথা শুনে সে বুঝতে পারে আর এই ব্যাপারটি আইরিস পলকে জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এরপর আইরিস পলকে নিয়ে বারান্দাতে চলে আসে। সেখানে পলি এই খবর শুনে তাকে প্রপোজ করে। তারা এই খবর শুনে দুজনেই খুব খুশি হয়। এদিকে সেখানে থাকা একটি বাচ্চা ক্রমাগত কয়েন ওপর থেকে নিক্ষেপ করছে। তখন একজন গার্ড এসে তাকে এটা করতে নিষেধ করে, কিন্তু গার্ড চলে গেলে সে আবারও কয়েন নিক্ষেপ করে। আর তার মধ্যে একটি কয়েন নিচে না পড়ে টাওয়ারের যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমের ফ্যানে গিয়ে আটকে পড়ে। এদিকে এরা সবাই এনজয় করতে ব্যস্ত। কেউ জানে না যে এদিকে কি হয়ে গিয়েছে। দেখা যায় টাওয়ারের নাটগুলো একা একাই খুলে যাচ্ছে আর ফ্লোরের ওপর চাপ বেশি হওয়ার কারণে তখন কাচটিও ফাটতে শুরু করেছে। কেউ কোনো কিছু বোঝার আগেই সেই ফ্লোর ভেঙে কিছু মানুষ নিচে পড়ে যায়। পল একটি কাচের অংশে কোনোভাবে নিজেকে আটকে রেখেছে, কিন্তু তার হাত কেটে নিচে পড়ে যায়। এদিকে কয়েনটি ঘুরতে ঘুরতে গ্যাস ফ্যানে আটকে যায়, যার কারণে সেখানে যে রান্না হচ্ছিল ওখান থেকে আগুনটা ধরে যায় আর যেই আগুনে প্রথমেই সেই গায়িকা পড়ে যায়। এদিকে আইরিসে নিজেকে বাঁচানোর জন্য একটি পিয়ানোর নিচে লুকিয়ে পড়ে। এদিকে সবাই লিফট করে নিচে নামতে চায়। লিফটে সবাই হুড়াহুড়ি করে ঢোকার চেষ্টা করে। এখানে আইরিস ঢুকতে পারে না আর লিফটে অতিরিক্ত মানুষ হয়ে যাওয়ার কারণে সেটাও ভেঙে সবাই মারা যায়। আর অন্যদিকে সবাই সিঁড়ি দিয়ে নামতে গেলে সেই অংশটিও ভেঙে যায়। আইরিস লক্ষ্য করে টাওয়ারের এক অংশ এখন একদিকে হেলে গিয়েছে আর যেই পিয়ানোটি সেখানে ছিল সেই পিয়ানোটি দুইটি অংশকে ব্যালেন্স করে রেখেছে, কিন্তু ওই কয়েনটি ঘুরতে ঘুরতে সেই পিয়ানোর উপরে এসেই পড়ে, যার কারণে ব্যালেন্স হারিয়ে টাওয়ারের এক অংশ নিচে পড়ে যায়। বাকি অংশে আইরিস এবং সেই বাচ্চাটি ছিল। আইরিস সেই বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেও নিচে পড়ে যায়। তবে আইরিসের একটি আঙ্গুল কোনোভাবে দুইটা কাঁটার মধ্যে আটকে যায়, তাই কিছুক্ষণ সে সেখানে ঝুলে থাকে। কিন্তু এক পর্যায়ে তার আঙ্গুলটি কেটে গিয়ে সেও নিচে পড়ে যায়। আর এরপরই এখানে আমরা একটি মেয়েকে চিৎকার করে উঠতে দেখি। আসলে এইটা ছিল একটি ক্লাসরুম। এর মানে হলো মেয়েটি এতক্ষণ স্বপ্ন দেখছিল। আসলে এটা স্বপ্ন নয়, এটা হলো হ্যালুসিনেশন। তার চিৎকারে সবাই তার দিকে তাকিয়ে থাকে। অধ্যাপক জানতে চাইলে সে বলে, আমি প্রায়শ এই স্বপ্নটা দেখতে থাকি। রাতে ঘুমানোর সময় সেই স্বপ্নটি দেখে তার ঘুম ভেঙে যায়। তখন তার ক্লাসমেট বলে, তোর এই বিষয়টি তোর ফ্যামিলিকে জানানো উচিত। আর হ্যাঁ, এই মেয়েটি হলো এই মুভির নায়িকা, যার নাম রিস। পরের দিন সে তার বাড়িতে চলে আসে, যেখানে তার বাবা এবং তার ছোট ভাই থাকতো। তো রিস এবং তার ভাই, যার নাম চার্লি, তারা তাদের মামার বাড়ি যাচ্ছিল, যেখানে তাদের 3 জন কাজিন ছিল। এদের পরিচয়টা আমি একটু পরে দিচ্ছি। তো রিসের মামা, যার নাম হার্ডওয়ার, এবং মামি, যার নাম ব্রেন্ডা, তারা রিসকে দেখে খুবই খুশি হয়, কারণ অনেকদিন পর সে তাদের বাড়িতে বেড়াতে এসেছে। তো রিস তার নানি আইরিসের কথা জিজ্ঞাসা করে তার মামা হার্ডওয়ারের কাছে। সে তো আইরিসের নাম শোনা মাত্রই খুব রেগে যায়। সে বলে, তোমার নানি আসলে একজন পাগল। সে আমাদের সবার মৃত্যু চায়। সে নাকি আমাদের মৃত্যু কিভাবে হবে তা সে আগে থেকেই জানতো, কিন্তু কেউ আগে থেকে কিভাবে জানতে পারে যে কার মৃত্যু কিভাবে হবে? এই কারণে তোমার নানি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, সে মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন চিঠি পাঠাতো এই মৃত্যুর কথা বলে। আর এই কারণে আমরা আমাদের বাসা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছি, যাতে করে কোনো রকম চিঠি সে আমাদেরকে পাঠাতে না পারে। রিস তার স্বপ্নের কথা তার মামা মামিকে বলে, কিন্তু তারা বলে, আরে এইসব অহেতুক স্বপ্ন, এগুলোর কোনো মানেই হয় না। রিস বলে, আমি একবার নানির সাথে দেখা করতে চাই। তখন তার মামা সাথে সাথে না করে দেয়। তো চলো এবার এই 3 জন কাজিনের সাথে তোমাদেরকে পরিচয় করে দিই। হার্ডওয়ারের প্রথম ছেলে, যার নাম ইরিক, এবং মেয়ের নাম হলো জুলিয়া, এবং সব থেকে ছোট জনের নাম হলো ববি। এরা হলো
রিসের মামাতো ভাই ও বোন। রিসের মামা তার নানি সম্পর্কে কিছু না বললেও মামি ব্রেন্ডা সে রিসকে একটি চিঠি দেখায়, যেটা তার নানি পাঠিয়েছিল অনেক আগে। রিস সেখানে একটি ছবি দেখতে পায়, যেখানে আইরিশ এবং পল সেই টাওয়ারের ছবি তুলছিল। এখানে রিস তার নানিকে কোনোদিনও দেখেনি, কিন্তু স্বপ্নে সে এই দুজনকেই দেখেছিল, যেটা আমরাও দেখে আসলাম। তো রিস সেই চিঠির ঠিকানা নিয়ে সে একাই চলে যায় তার নানির সাথে দেখা করার জন্য। সেখানে একটি পুরনো বাড়ি দেখতে পাই, যেটা কিনা এমন জায়গায় তৈরি করা হয়েছে যেটা জনবসতি থেকে অনেকটাই দূরে। সেখানে কেউ ঢুকতে পারে না যদি কিনা তার নানি অনুমতি দেয়। তো রিস একটি জায়গায় ক্যামেরা এবং মাইক্রোফোন দেখতে পাই, সেখানে স্পিকারও ছিল। রিস তার পরিচয় দিয়ে ভেতরে তার নানির সাথে দেখা করতে চায়। তখন তার নানি তাকে অনুমতি দেয় আর বলে সেখানে মোবাইল এবং সকল জিনিস রেখে ভেতরে প্রবেশ করো। সেগুলো রাখার সাথে সাথেই গেট অটোমেটিকভাবে খুলে যায়। এরপর ভেতরে প্রবেশ করে রিস তার নানিকে দেখতে পায়। রিস তার নানিকে তার স্বপ্নের কথা খুলে বলে। তার নানি বলে, তোমার স্বপ্নটি সত্যি হলেও হতে পারতো, কিন্তু সেদিন কিছুই হয়নি। আমি আগেই সব কিছু বুঝে গিয়েছিলাম, আর এই কারণে সবাইকে আমি সেদিন বাঁচাতে পেরেছিলাম। তুমি যেই স্বপ্নটা দেখতে পাচ্ছ সেটা আমিও দেখতাম, এই কারণে সেই ছেলেটির কাছ থেকে আমি সেই কয়েনটি নিয়ে নিয়েছিলাম। আর গায়কের মাইক্রোফোনে আমি কাজ ফাটার কথা সবাইকে জানিয়ে দিয়েছিলাম, আর এই কারণে সবাই সেখান থেকে সরে গিয়েছিল, আর সেদিন সবাই বেঁচে যায়। এরপর সেই টাওয়ার বন্ধ হয়ে যায়। কিন্তু সেদিন সবাইকে আমি বাঁচাতে পারলেও ওই টাওয়ারে যারা যারা ছিল তারা এখন আর কেউ বেঁচে নেই। তারা কোনো না কোনোভাবে মারা গিয়েছে। যেমন পল সেদিন মারা যায়নি, কিন্তু পরে মারা গিয়েছিল। আর এখনও কিছু মানুষ বেঁচে আছে যাদেরও মৃত্যুর পালা আসবে। রিস বলে, কিন্তু আমি কেন এই স্বপ্ন বারবার দেখছি? আমি তো সেখানে ছিলাম না। আইরিশ বলে, এই মৃত্যুটি এখন সবাইকে তাড়িয়ে বেড়াবে। সেখানে সেদিন যারা উপস্থিত ছিল শুধু তারাই যে মারা গিয়েছে তা কিন্তু নয়, তাদের পরে তাদের ছেলে মেয়ে, এক কথায় পরিবারের কেউ বেঁচে নেই। আর আমার মৃত্যুর পর আমার ফ্যামিলির কেউই বাঁচতে পারবে না, এক কথায় সবাই মারা যাবে। আর আমি এখানে বন্দি হয়ে আছি শুধু তোমাদের কারণে, কারণ আমার মৃত্যু হয়ে গেলেই তোমরা সবাই মারা যাবে, মানে আমাদের পরিবারের সবাই মারা যাবে। আইরিশ তার নাতিকে বলে, তুমি যেহেতু আমার মতো স্বপ্ন দেখছো, তাই তুমিও এখন থেকে আমার সাথেই থাকবে। আমি এখানেই খুবই সাবধানতার সাথে বেঁচে আছি। কিন্তু রিস রাজি হয় না, কারণ তার পড়াশোনা, কাজকর্ম, বাইরের জীবন সব কিছু রেখে সে কিভাবে এখানে থাকবে। তাছাড়া রিস তার নানির কথা বিশ্বাস করে না। আইরিশ তাকে একটি বই দেখায়, যেখানে সে এতদিন ধরে গবেষণা চালিয়েছিল যে কিভাবে এই মৃত্যু থেকে বাঁচা যায়। সে বলে, এই মৃত্যুর খেলায় বড় থেকে শুরু হয়, মানে মৃত্যুর পর্যায়ক্রমটা হয় পরিবারের বড়দের থেকে। তো রিস তার নানির কথায় রাগ করে বাইরে চলে আসে, কারণ তারও মনে হচ্ছে যে তার নানি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছে। এখন তার নানি তার নাতিকে বোঝানোর জন্য বাইরে আসে আর তাকে সেই বইটি দিয়ে দেয়। আর তখনই ওপর থেকে একটি লোহা পড়ে গিয়ে একটি গ্যাস সিলিন্ডারের ওপরে পড়ে, আর সেটি লিক হয়ে যায়। আর সেটার প্রেসারে সেই লোহা আইরিশের মাথার পেছন থেকে মুখ দিয়ে বের হয়ে আসে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আর রিচের তখন বিশ্বাস হতে শুরু করে, কারণ তার নানি বলেছিল যে সে এই ঘর থেকে বের হলে সে মারা যাবে, আর সেটাই হলো। তো এরপর তার নানির মৃত্যুর সমাধি করা হয়। রিচ তার মামাকে বলে, এখন থেকে আমাদেরকেও সাবধানে থাকতে হবে, কারণ এরপর মৃত্যু আমাদের পরিবারের সবার মধ্যেই আসবে। কিন্তু হার্ডওয়্যার এই বিষয়টি পাত্তা দেয় না। সমাধি শেষে রিচ তার মাকে দেখতে পাই, তবে এতক্ষণ ধরে কিন্তু আমরা রিচের মাকে দেখতে পাইনি, কারণ তার মা রিচকে রেখে ছোটবেলাতেই চলে গিয়েছিল। আর এই কারণে রিচ তার মায়ের সাথে কথা বলে না। আর তার ভাই তাকে বোঝানোর চেষ্টা করলেও সে তার মায়ের সাথে কথা বলবে না বলে সেখান থেকে চলে যায়। আর তাদের মায়ের নাম হলো ডার্লিন। এদিকে হার্ডওয়্যার একটি পার্টির আয়োজন করে, কারণ আজ তার পরিবারের সবাই একত্র হয়েছে। সেখানে শুধু রিচ থাকে না, কারণ সেখানে তার মা ছিল। আর রিচ তার রুমে এসে তার নানি আইরিশের বইটি গবেষণা করছিল যে কিভাবে তাদের মৃত্যুটা হতে পারে, যা আইরিশ তার এই বইয়ে লিখে রেখেছিল। আর তার মৃত্যুটা যে ওইভাবে হবে সেটাও সে ওই বইয়ে উল্লেখ করেছিল। রিচ সেখানে সেই মুদ্রাটিও পায়, যেটি আইরিশ ছেলেটির কাছ থেকে নিয়েছিল। তো এরপর পার্টিতে সবাই এনজয় করছিল। হার্ডওয়্যার এবং তার ভাগিনা আর তার ছেলে ববি একটি টেম্পলেনের ওপর লাফাচ্ছিল, কিন্তু ডার্লিন লক্ষ্য করে তার নিচে একটি ধারালো জিনিস ছিল, তাই সে সেটি তুলে নিয়ে ভ্যাকুয়াম ক্লিনারের পাশে রাখে। এদিকে রিচ তার নানির বইটি ভালোভাবে বুঝতে থাকে। তখন একটি কাঁচ ভেঙে নিচে পড়ে, যেটা ওপরে ছিল। রিচ বুঝতে পারে আজকে নিশ্চয় কিছু খারাপ হতে চলেছে, তাই রিচ সবাইকে ফোন করতে থাকে, কিন্তু কেউ ফোন ধরে না।
কারণ সবাই পার্টিতে এনজয় করছিল। ফোনের দিকে কারোরই মনোযোগ ছিল না, তাই রিচ বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। এদিকে ববি কোল্ড ড্রিঙ্কস বানানোর সময় একটি গ্লাস ভেঙে যায় আর সেই গ্লাসের টুকরো বরফের সাথে মিশে যায়, অর্থাৎ ববি সেটা লক্ষ্য করে না। আর সেই কাচের অংশ চলে যাওয়া গ্লাসটি নেয় হার্ডওয়্যার, তো তার হাত থেকে হঠাৎ করে সেই গ্লাসটিও পড়ে যায়। আর সেদিকে যাওয়ার সময় হার্ডওয়্যার সেই কাচের অংশটির ওপরেই পা তুলে দেয় আর যন্ত্রণাতে সে নিচে পড়ে যায়। এদিকে সেই ধারালো জিনিসটি ভ্যাকুয়াম ক্লিনারের ওপর পড়ে যাওয়ায় সেটি চালু হয়ে যায় আর সেটি এসে হার্ডওয়্যারের মাথার উপর পড়ে, যার কারণে তার মাথা ভয়ানকভাবে নাই হয়ে যায়। ততক্ষণে সেখানে রিচও চলে আসে। তো এরপর রিচ সবাইকে বোঝাতে থাকে যে এই মৃত্যুটা কেন হচ্ছে আর তার নানির কথাটা যে ঠিক সেটাও সে সবাইকে বোঝানোর ট্রাই করে। সেও এখন এই মৃত্যুটা কিভাবে হবে, কিভাবে হতে চলেছে তা বুঝতে পারে। সে সবাইকে বলে নানি মারা যাওয়ার পর তার বড় ছেলে মারা গেল, অর্থাৎ এরপরে মামার বড় ছেলে ইরিক, তারপরে জুলিয়া, তারপর ববি মারা যাবে। এরপর নানির মেয়ে অর্থাৎ আমার মা, এরপর আমি, তারপর আমার ছোট ভাই মারা যাবে। এইভাবেই আমাদের সবার মৃত্যুটা হবে, কারণ এই মৃত্যুগুলো বংশানুক্রমে হবে, যাকে বলা হয় মৃত্যুর অভিশাপ তাদের রক্তে রয়েছে। আর এই মুভিটার নামও কিন্তু সেটাই। তো তার কথা কেউ বিশ্বাস করতে চায় না, কারণ তার নানিও এসব উল্টাপাল্টা বকত আর এই কারণে সবাই তাকে পাগল ভেবেই তাকে অবহেলা করেছিল। রিচ এরিককে সাবধান করে কিন্তু সে কোনো কথাই শুনে না, বরং সে রাতে চলে যায় তার ট্যাটু শপে। তো সেখানে একটি চেন ছিল আর তার নাকেও একটি রিং পরানো ছিল। শপে কাজ শেষ করে যখন সে বাড়িতে যাচ্ছিল তখন সেই চেন তার নাকে গিয়ে আটকে পড়ে। এদিকে ফ্যানও চলা শুরু করে দিয়েছে। এদিকে আবার একটি পেট্রোলের ড্রাম পড়ে যায় আর সেটাতে আগুন লেগে যায়। তো এরিক কোনোভাবে সেই চেনকে সরাতে পারলেও নিচে থাকা আগুন এসে পড়ে যায়। এদিকে এই খবর শুনে রিচ এবং তার ভাই দ্রুত তার শপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তাতে এরিকের সাথে তার দেখা হয়। রিচ খুব অবাক হয় যে সে এখনও কিভাবে অক্ষত আছে, তারও তো মারা যাবার কথা ছিল। এরিক তাকে তার বাহুর একটি ক্ষত চিহ্ন দেখায় আর বলে এতটুকু ছাড়া আমার কিছুই হয়নি। এরিক বলে কি আমি কি বলিনি যে আমার কিছু হবে না? তখনই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল এক দ্রুতগামী ট্রাক, যা এরিককে ছুঁয়ে চলে গেল, কিন্তু তার কিছু হয়নি। রিচ ভয় পেতে শুরু করে, সেও তাকে একটু প্রোটেক্ট করা শুরু করে। সেখানে কয়েকজন ছেলে ফুটবল খেলছিল, ততক্ষণে জুলিয়াও সেখানে চলে আসে আর তখনই সেখানে একটি ক্লিনার ট্রাক চলে আসে। তারা সবাই মিলে এরিককে সাবধান করছিল, কিন্তু সে তাদের সাথে ইয়ার্কি করছিল। সে তাদের কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। জুলিয়া সে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন যে ছেলেগুলো খেলছিল তাদের বলে এসে জুলিয়াকে লাগে। আর একটু আগে যেই ট্রাকটি সেখানে আসলো সেই ট্রাকের মধ্যে জুলিয়া পড়ে যায়, যেটা ছিল একটি নোংরা বহনকারী গাড়ি। এটা দেখে এরা দৌড়ে গাড়িটি থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির ড্রাইভার কানে হেডফোন দিয়ে গান শুনছিল, সে বুঝতে পারেনি। এদিকে রিচ গাড়ির উপরে উঠে পড়ে আর জুলিয়াকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে এগুলো ক্র্যাশ হওয়ার অপশন চালু হয়ে যায় আর জুলিয়া সেখানেই চাপা লেগে যায়। আর রিচ তাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে তার একটি হাত ছিঁড়ে তার হাতে চলে আসে আর সে সেখানে মারা যায়। এখন জুলিয়ার মৃত্যুতে সবাই খুব দুঃখ পায়, কিন্তু প্রথমে তো ইরিকের মারা যাওয়ার কথা ছিল, কিন্তু জুলিয়া কেন মারা গেল সেটা সে বুঝতে পারে না। তখন ব্রেন্ডা একটি সত্যি কথা বলে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। সে বলে সে আমার ছেলে, কিন্তু হার্ডওয়্যারকের নয়, আমার অন্য একজনের সাথে অ্যাফায়ার ছিল আর ইরিক তারই ছেলে। আর এই কারণে ইরিকের কিছুই হয়নি, কারণ সে হার্ডওয়্যারকের রক্তের কেউ নয়। এটা শুনে তো সবাই রীতিমতো খুব অবাক হয়ে যায় আর এই কারণে ইরিকও তার মায়ের ওপর খুব রেগে যায়। জুলিয়া যেহেতু হার্ডওয়্যারকের বড় মেয়ে ছিল তাই সে মারা গেছে। এখন ছোট ছেলে ববি, সে খুব ভয় পেয়ে যায়, কারণ এরপর মৃত্যুর পালা তার। তো রিচের কাছে সে সাহায্য চাই। তবে এখানে যেহেতু রিচের বাবা এবং ব্রেন্ডা তাদের রক্তের কেউ নয়, তাই তারা এই মৃত্যুর অভিশাপ থেকে বেঁচে যাবে। তো রিচ বলে আমি এমন একজনকে চিনি যে সেই স্কাই টাওয়ারে বেঁচে গিয়েছিল। তারা সেই লোকটির কাছে যায় আর এর নাম হলো টনি। আর এই লোকটা হলো সেই গায়িকার ছেলে যাকে মুভির শুরুতে দেখেছিলাম, যাকে আইরিশ আগুনের হাত থেকে বাঁচিয়েছিল। তো তার কাছে রিচ মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় জানতে চাই। সে বলে দুটো রাস্তা আছে এই অভিশাপী মৃত্যু থেকে বাঁচার। এক হলো হয়তো কাউকে মেরে ফেলে তার যে আয়ু সেটা নিতে হবে, আর নয়তো মৃত্যুকে একবার ফাঁকি দিতে হবে, যে করেই হোক, তাহলে এই অভিশাপ বন্ধ হবে। তো তার কথা শুনে সবাই খুব চিন্তায় পড়ে যায় যে মানুষ হয়ে মানুষকে কিভাবে মারা যাবে। তো তারা দ্বিতীয় নম্বর অপশনটি বেছে নেয় যে মৃত্যুকে ফাঁকি দিতে হবে। এদিকে একজন বৃদ্ধ মহিলা সে একটি কয়েন রাস্তাতে খুঁজে পায়, যেটি আবার রিচের থেকে পড়ে গিয়েছিল। তো সে ওই কয়েনটি নিয়ে তার কাছে রাখে। এদিকে তারা কথা মতো ববিকে নিয়ে হসপিটালে চলে আসে, কারণ ববির বাদামে অ্যালার্জি, সে বাদাম খেতেই পারে না। তাই ইরিক বলে তুই বাদাম খাবি, আর যখনই এটার কারণে তোর মৃত্যু হতে যাবে তখনই অ্যালার্জির ইনজেকশন পুশ করে দেব।
আর তুই মৃত্যুকে ফাঁকি দিতে পারবি, আর আমরা তো হসপিটালেই আছি, তাই কোনো সমস্যা হবে না। তো এখন বাদাম লাগবে। বাদাম আবার সেই হসপিটালেই ছিল। তো টাকা দিয়ে বাদাম নেওয়ার সময় মেশিন থেকে সেই বাদাম কিছুতেই বের হচ্ছিল না। এই কারণে ইরিকের একটু রাগ হয়, আর সে ওই মেশিনকে কয়েকটা ঘুষি মারে, আর মেশিনটি একটু নড়াতে থাকে। তখন বাদাম তো বের হয়ে আসে, কিন্তু মেশিনে থাকা একটি স্প্রিং খুলে বের হয়ে যায়, যেটা তারা লক্ষ্য করে না। তো ববিকে বাদাম দিয়ে একটি রুমে রেখে ইরিক একটি হুইল চেয়ার এবং সেই ইঞ্জেকশন আনতে যায়। তো যাওয়ার সময় ইরিক দরজাটা এত জোরেই লাগায় যে যার কারণে সেখানে থাকা একটি হার্ডবোর্ড কম্পিউটারের কিবোর্ডে পড়ে যায়, যার কারণে এমআরআই মেশিন চালু হয়ে যায়। এদিকে ববি বাদাম খেতেও তার অ্যালার্জি শুরু হয়ে যায়। এর মধ্যে ইরিকও সে ইঞ্জেকশন এবং হুইল চেয়ার নিয়ে চলে আসে, যেটার মাধ্যমে সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো ববির অস্বস্তি শুরু হয়ে যায়। এই কারণে ইরিকের থেকে সেই ইঞ্জেকশনটি ববি নিতে চায়, কিন্তু সে তাকে সেটা দেয় না, কারণ দিলে তো আর কাজের কাজ হবে না, তাকে তো মৃত্যুর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তো ইরিক ববিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এদিকে এমআরআই মেশিন সক্রিয় হয়ে ওঠে, আর ইরিক সেই এমআরআই মেশিনের সামনে ছিল। তখন তার শরীরে যত মেটেরিয়াল জিনিসপত্র ছিল, যেমন কানের দুল, নাকের দুল, এই সবকিছু এমআরআই মেশিনের দিকে ছুটতে শুরু করে। আর তার পেছনে ছিল সেই হুইলিং চেয়ারটি, যেটিও ছিল মেটেরিয়াল জিনিস। সেটি তখন পেছন থেকে ইরিককে নিয়ে সেই এমআরআই মেশিনে ঢুকে যায়, আর চাপ সৃষ্টির কারণে সেই হুইলের যত মেটেরিয়াল জিনিস ছিল সবকিছু ইরিকের পেটের মধ্যে ঢুকে যায়, আর এই কারণে তার মৃত্যুটা হয়। যদিও এটা ব্লাড অভিশাপের জন্য হয়নি, আর এইগুলো সবকিছু তার ভাই ববি দেখছিল, কিন্তু সে যেহেতু অ্যালার্জিতে কাবু হয়ে গিয়েছে ততক্ষণে, তাই সে হামাগুড়ি দিয়ে ইরিকের থেকে সেই ইঞ্জেকশনটি নিয়ে নেয় আর তার গায়ে পুশ করে দেয়। এদিকে যত মেটেরিয়াল জিনিসপত্র ছিল সেই হসপিটালে, সেগুলো এমআরআই মেশিনের দিকে চুম্বকের মতো যেতে থাকে, কারণ ততক্ষণে মেশিন খুব বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এদিকে একজন নার্স সেই সব কিছু দেখে মেশিন রুমের দিকে আসতে থাকে। সে আসলে ব্যাপারটা কি সেটা দেখার জন্যই এসেছিল। তো এইটা দেখার জন্য যখনই সে রুমের দরজা খুলবে, তখনই দরজায় থাকা মেটেরিয়ালগুলো যেগুলো দরজা লাগানোর জন্য লেগেছিল সেগুলো সোজা ববির দিকে ছুটতে থাকে। কিন্তু সেগুলোতে তার কিছু না হলেও চকলেট মেশিন থেকে যে রিংটি বের হয়ে গিয়েছিল সেটা দরজা খোলার কারণে সোজা ববির মাথায় গিয়ে বিধ্বস্ত হয়, যার কারণে সেও মারা যায়। এটা দেখে নার্স সে খুব জোরে চিৎকার করে ওঠে, আর তখনই রিস, তার মা এবং তার ভাই ছুটে আসে। তারা দেখে এই অবস্থা। তো এরপর বাকি থাকলো রিচের মা ডার্লিন এবং রিচের ভাই। তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের সেই নানির বাড়িতেই থাকবে মৃত্যু থেকে বাঁচার জন্য। কথা মতো তারা রওনা হয়ে যায়। যেতে যেতে রাস্তাতে একবার অ্যাক্সিডেন্ট হতে গিয়েও হয় না। শেষমেশ তারা সেই রিচের নানির বাড়ির সামনে চলে আসে, আর এই গেট যেহেতু লাগানো ছিল তাই তারা সেই গাড়িটি নিয়ে সোজা ঢুকে যায় নানির বাড়ি। আর গাড়িটি একটি শক্ত জায়গায় বাড়ি লাগে, যার ফলে রিচের সিট বেল্টের চাবি নিচে পড়ে যায়। তো তারা তো মহাখুশি, কারণ তারা অবশ্যই এখানে চলে এসেছে। রিচ তার সিট বেল্টটি খুলতে পারে না। তখন তার মা তাকে হেল্প করতে চায়, কিন্তু রিচ বলে তোমরা নিচে নেমে সেই রুমে যাও, আমি আসছি। তো তারা গাড়ি থেকে নেমে রুমে যাওয়া শুরু করে। এদিকে গাড়িটি জোরে আসায় বারুদে ঘর্ষণ খেয়ে একটি জায়গায় আগুন ধরে যায়, যার ফল কি ডার্লিন দরজা খোলার সাথে সাথেই ভেতরে ঢুকে যায় আর একটি দড়িতে লাগে, যার কারণে ভারী টপ নিচে পড়ে গিয়ে গ্যাস সিলিন্ডারের উপরে পড়ে, আর সাথে সাথে সেখানে বিস্ফোরণ হয়। এদিকে এটার কারণে তাদের যে গাড়িটি ছিল সেটি পাশে থাকা একটি খালে পড়ে যায়। এদিকে রিচ কিন্তু তখনও তার সিট বেল্টটি খুলতে পারেনি, আর সেই বিস্ফোরণে ডার্লিন মারা গেলেও তার ভাই বেঁচে যায়। সে তার বোন রিচকে বাঁচিয়ে নেয়। এরপর সিন পরিবর্তন হয়ে আমরা রিচ এবং তার ভাইকে দেখতে পাই। এখন অনেক দিন হয়ে গিয়েছে, তারাও তাদের স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে, কিন্তু একদিন সেই বৃদ্ধ মহিলার থেকে সেই কয়েনটি রাস্তাতে পড়ে যায়, আর সেটি গড়তে গড়তে একটি ট্রেনের লাইনে আটকে যায়। আর তখন সেখানে একটি মালবাহী ট্রেন আসছিল। এদিকে সেখানে রিচ এবং তার ভাইও ছিল, আর সেই ট্রেন লাইন ক্রস করে রাস্তার মাঝে চলে আসে। ঘরবাড়ি, গাছপালা সব কিছু ভেঙে যায়। এদিকে এরা দুজনও পালাতে শুরু করে, কিন্তু ট্রেনের বগি থেকে কিছু কাটা গাছ তাদের গায়ে পড়ে, আর তারা একদম মাটির সাথে মিশে যায়। এই সিন দিয়েই মুভিটি শেষ হয়। আসলে এই মৃত্যুর খেলায় কেউ বাঁচতে পারে না, তারা সবাই মারা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি তা অবশ্যই কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। আর কেমন মুভি তোমরা পছন্দ করো তা অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাও। তোমাদের রিকমেন্ড অনুযায়ী পরবর্তী মুভি তোমাদের কাছে হাজির করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।